আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর ও চমৎকার এবং কি যুগ উপযোগী সকলের জন্য প্রয়োজনীয় একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আজকের আলোচনা হচ্ছে সিএস রেকর্ড কি বাতিল করা যায় অথবা কোন কোন রেকর্ড বাতিল করা যাবে। অত্যন্ত চমৎকার একটি বিষয়। সকলেই কিন্তু রেকর্ড অনুযায়ী জমির মালিক। আপনার কাছে একটি রেকর্ড থাকতে পারে, সিএস রেকর্ড থাকতে পারে, আরএস রেকর্ড থাকতে পারে, বিআরএস রেকর্ড থাকতে পারে, এস এর রেকর্ড থাকতে পারে, এমআরআর রেকর্ড থাকতে পারে। আপনার নিকট বিভিন্ন প্রকার রেকর্ড থাকতে পারে। কোন রেকর্ডগুলো বাতিল করা যাবে এবং কি কোন রেকর্ডগুলো বাতিল করা যাবে না, এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখে আপনি সামান্যতম উপকৃত হলে এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে। দর্শক, আলোচনা হচ্ছে কোন কোন রেকর্ড বাতিল করা যাবে এবং কি সিএস রেকর্ড বাতিল করা যায় কিনা। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে। এই বাংলাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডটি 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত হয়েছে। এই রেকর্ডটি চট্টগ্রাম জেলার রামু উপজেলা সর্বপ্রথম চালু হয়েছে, যেটা বর্তমানে কক্সবাজার নামে পরিচিত এবং কি এই রেকর্ডটি 1940 সালে শেষ হয়েছে ফরিদপুর জেলায়। এরপর আমাদের এই বাংলাদেশের যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে পাকিস্তান সরকারের অধীনে। সেই রেকর্ডটিকে বলা হয় এস এ রেকর্ড, এমআরআর রেকর্ড, আরআর রেকর্ড, আরওআর রেকর্ড, 62 রেকর্ড, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। এই রেকর্ডটি পাকিস্তান সরকারের অধীনেও হয়েছে। এই রেকর্ডটি 1956 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ড হলো আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড এবং কি শহর এলাকার জন্য হয়েছে সিটি জরিপ, দরিয়া ভিত্তিক রেকর্ড অর্থাৎ শিকস্তি ও পরিস্থিতি জমির জন্য হয়েছে দেয়ারা রেকর্ড। এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম, এই রেকর্ডগুলোর মধ্যে কোন রেকর্ডটি বাতিল করা যাবে এবং কি কোন রেকর্ডটি বাতিল করা যাবে না, আর যে রেকর্ডটি বাতিল করা যাবে না সেই রেকর্ডটি কেন বাতিল করা যাবে না, এটিই কিন্তু আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় দর্শক, এই যে রেকর্ডগুলোর কথা বললাম, সিএস রেকর্ড, এস এ রেকর্ড, এমআরআর রেকর্ড, আরআর রেকর্ড, 62 রেকর্ড, দেয়ারা রেকর্ড, সিটি রেকর্ড, এই সকল রেকর্ডই কিন্তু বাতিল করা যাবে শুধুমাত্র সিএস রেকর্ডটা ছাড়া। সিএস রেকর্ড আপনি কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো ক্রমেই বাতিল করতে পারবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি সিএস রেকর্ডটা কেন বাতিল করতে পারবে না, কেন অন্যান্য রেকর্ডগুলো বাতিল হবে, সিএস রেকর্ডটা বাতিল হবে না। প্রিয় দর্শক, আমি যে সিএস রেকর্ডটার কথা বললাম ক্যাডাস্ট্রাল সার্ভে, এই রেকর্ডটি কিন্তু মূলত পক্ষে ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে। এই রেকর্ডটি 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত হয়েছে। এই রেকর্ডটি কিন্তু ভারতীয় উপমহাদেশে হয়েছে। এই রেকর্ডটি যখন হয়েছে তখন কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয় নাই। আর এই রেকর্ডটি ব্রিটিশ সরকার যখন করেছে, এই রেকর্ডটি করার পূর্বে এই ভারতীয় উপমহাদেশের সমগ্র জমি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা আদায় করত। তারা সমগ্র জমির খাজনা আদায় করার জন্য প্রশাসনিক দায়িত্ব নিয়েছিলেন। তারা সমগ্র ভূমির খাজনা আদায় করার জন্য প্রশাসনিক দায়িত্ব নিয়ে এই ভারতীয় উপমহাদেশের সমগ্র ভূমিকে তারা কতিপয় জমিদারের কাছে অর্পণ করেছিলেন। জমিদারের নিকট থেকে তারা নির্দিষ্ট হারে খাজনা নিতেন। কেন তারা এই ভারতীয় উপমহাদেশের সমগ্র জমিকে জমিদারের হাতে অর্পণ করেছিলেন? তারা কিন্তু সরাসরি কৃষকের নিকট থেকে, রায়তি কৃষকের নিকট থেকে কোনো প্রকার খাজনা আদায় করেন নাই। তারা যদি এই ভারতীয় উপমহাদেশের সমগ্র জমি রায়তি কৃষকের নিকট থেকে খাজনা আদায় করতেন তাহলে দেখা যেত যে
খাজনা আদায় করার জন্য যে শ্রমিক নিয়োগ করত, এই শ্রমিকের বেতন আর খাজনা সমান সমান হয়ে যেত। অনেক সময় দেখা যেত যে সরকারকে নিজস্ব কোষাগার থেকে এই শ্রমিককে বেতন প্রদান করা হতো, যার কারণে ব্রিটিশ সরকার সমগ্র ভারতীয় উপমহাদেশের জমিকে কতিপয় জমিদারদের উপর অর্পণ করেছেন। এই জমিদারগণ খাজনা আদায় করতেন কৃষক, রায়তি কৃষক ও প্রজাকুলের নিকট থেকে। তারা খাজনা আদায় করে এই খাজনার নির্দিষ্ট একটা অংশ, যে ব্রিটিশ সরকার যে অংশ নির্দিষ্ট করে দিত, এই নির্দিষ্ট অংশ তারা প্রতি বছর ব্রিটিশ সরকারকে প্রদান করতেন। ব্রিটিশ সরকার যে জমিদারদের খাজনার পরিমাণ নির্দিষ্ট করে দিলেন, এই খাজনার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জমিদারগণ নির্দিষ্ট হারে খাজনা প্রদান করবে এবং কি তারা অধিক পরিমাণে লাভ করার জন্য যে অনাবাদি জমিগুলো আছে, যে জমিগুলো আবাদ করা হয় না, যে জমিগুলো জঙ্গল হয়ে আছে, এই জঙ্গলগুলো তারা চাষাবাদের উপযোগী করবে। আর সমগ্র ভারতীয় উপমহাদেশে যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলগুলো যদি চাষাবাদের উপযোগী করে তাহলে কিন্তু একটা কৃষি বিপ্লব ঘটবে। এই ভারত উপমহাদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্যই কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার এই ভারত উপমহাদেশের সকল জমিকে তারা কতিপয় জমিদারের হাতে অর্পণ করেছেন। কিন্তু যে উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই কাজটি করেছিলেন, সেই উদ্দেশ্য কিন্তু পুরোপুরি সফল হয় না। এই জমিদারগণ জমিদারদের নির্দিষ্ট হারে খাজনা প্রদান করলেও তারা কৃষক, রায়তি কৃষকের নিকট থেকে অধিক হারে খাজনা আদায় করতেন, এবং কি তাদের উপর জুলুম নির্যাতন করে খাজনা আদায় করতেন। যে জমিগুলো অনাবাদি ছিল, এই জমিগুলো অনাবাদি থেকে যেত, এই জমিগুলো তারা চাষাবাদের উপযোগী করতেন না। এই জমিদারগণের নিদারুণ নির্যাতন সহ্য করতে না পারে এই কৃষক প্রজাকুল কিন্তু ব্রিটিশ সরকারকে জমিদারদের বিরুদ্ধে অভিযোগ করতেন। এই কৃষকের অভিযোগের উপর ভিত্তি করে কিছু কিছু জমিদারি বিলুপ্ত করতেন, তাদের জমিদারি পরিমাণ কমিয়ে আনতেন। তারপরেও দেখা যাইত যে যাহাই 52 তাহাই 53, যে জমিদারে কি এই দায়িত্ব দেয়া হোক না কেন, তারা এই কৃষক প্রজাগুলোর উপর নিদারুণ নির্যাতন করে যেতেন। এই সকল কৃষক কুলকে নিদারুণ নির্যাতন থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1938 সালে প্রজাস্বত্ব আইন সংশোধন করেন। প্রজাস্বত্ব আইন সংশোধন করে এই কৃষক কুলকে ভূমি বিক্রি করার অনুমতি দেন। কিন্তু তিনি এর সাথে একটি শর্ত যোগ করে দেন, সেটি হচ্ছে যে ভূমি বিক্রি করা হোক না কেন, ভূমি বিক্রির একটি ট্যাক্স, ভূমি বিক্রির একটি খাজনা ব্রিটিশ সরকারকে প্রদান করতে হবে। ব্রিটিশ সরকারকে খাজনা প্রদান করে একটি ভূমি যতবারই বিক্রি হয়েছে ততবারই ব্রিটিশ সরকার খাজনা পেয়েছে। এই যে প্রজাস্বত্ব আইন সংশোধন করে ভূমি বিক্রি করার অনুমতি দিল, পরবর্তীতে ব্রিটিশ সরকার প্রজাস্বত্ব আইনটি বিলুপ্ত করেন। প্রজাস্বত্ব আইনটি বিলুপ্ত করে কৃষকদেরকে ভূমির মালিকানা শর্ত প্রদান করেন, জমিদারদের জমিদারি প্রথা বিলুপ্ত করেন, প্রজাস্বত্ব আইন বিলুপ্ত করেন করে ভূমির মালিকদের মালিকানা শর্ত প্রদান করেন। ভূমির মালিকদের যে মালিকানা শর্ত প্রদান করেন, এই মালিকানা শর্তটি প্রদান করেন ওই যে 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে রেকর্ড হয়েছে, সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে, এই রেকর্ডে যে যতটুকু জমি দখল করেছিল, এই রেকর্ডে যার নামে যতটুকু জমি হয়ে গিয়েছিল, এই রেকর্ড অনুযায়ী কিন্তু মালিকানা শর্ত প্রদান করেন। যার কারণে এই সিএস রেকর্ডটি, ক্যাডাস্ট্রাল সার্ভেটি, এটি হচ্ছে একটি জমির মূল চালিকা শক্তি, এটি হচ্ছে একটি জমির মূল শক্তি। এই সিএস রেকর্ড কোনোভাবেই বাতিল করতে পারবেন না। এই সিএস রেকর্ড বাদে অন্যান্য যত রেকর্ডই থাকুক না কেন, আপনার নিকট যত দলিলই থাকুক না কেন, সকল দলিলই আপনি এই সিএস রেকর্ড দিয়ে বাতিল করে দিতে পারবেন। সকল রেকর্ডই আপনি এই সিএস রেকর্ড দিয়ে বাতিল করে দিতে পারবেন। কোনো ক্রমে, কোনো অবস্থাতেই আপনি সিএস রেকর্ড বাতিল করতে পারবেন না। এই সিএস রেকর্ড আপনার থাকলে আপনি জমি অবশ্যই পাবেন। আর সিএস রেকর্ড যদি আপনার না থাকে, আপনি কোনো ক্রমেই জমি ধরে রাখতে পারবেন না। সিএস রেকর্ডের মালিকের নিকট থেকে যদি আপনি জমিটি ক্রয় করে না থাকেন, আপনি কোনো ক্রমেই জমিটির মালিকানা শর্ত চিরদিনের জন্য ধরে রাখতে পারবেন না। কোনো না কোনো সময় সিএস রেকর্ডীয় মালিককে জমিটি অবশ্যই ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।